সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তরঙ্গ। তোমরা জানো এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি অধ্যায়। এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ এবং তরঙ্গ সংশ্লিষ্ট রাশিমালা নিয়ে। এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রতি বছর এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তার মধ্যে থেকে যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু নোট করে দিচ্ছি। তার মধ্যে প্রথমে আসছে তরঙ্গ বেগ সংক্রান্ত। তরঙ্গ বেগ সংক্রান্ত একটি সূত্র আছে, তোমরা জানো, v=f λ। এটা সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় খুব বেশি আসে। দ্বিতীয়ত খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অগ্রগামী তরঙ্গের রাশিমালা। অগ্রগামী তরঙ্গ এবং অগ্রগামী তরঙ্গের রাশিমালা, এটা সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে খুব বেশি। তৃতীয় হচ্ছে তরঙ্গের তীব্রতা ও তীব্রতা লেভেল। একটি তরঙ্গের তীব্রতা ও তীব্রতা লেভেল সংক্রান্ত প্রশ্নগুলো পরীক্ষায় খুব বেশি আসে। এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থির তরঙ্গ ও বিট সংক্রান্ত প্রশ্ন। এই চ্যাপ্টারের মধ্যে এই অধ্যায়গুলো, এই প্রশ্নগুলো আমাদেরকে, এই টপিকগুলো ভালোভাবে দেখতে হবে। দেখলে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো পরীক্ষায় কমন পড়বে আশা করি। তো আমরা প্রথমেই তরঙ্গের আলোচনায় চলে যাচ্ছি। তরঙ্গের ধরি প্রথমে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু পানি আছে। এখন এই পানির মধ্যে আমরা ঢেউ যদি সৃষ্টি করতে চাই, কারণ ঢেউ সেটাও এক প্রকার তরঙ্গ, কারণ ঢেউয়ের ইংলিশ হচ্ছে ওয়েভ, কারণ ঢেউ হচ্ছে এক প্রকার তরঙ্গ। আমরা যদি এই একটি পাত্রে পানিপূর্ণ অবস্থায় আছে, এখন আমরা সেই পানিটা স্থির অবস্থায় আছে, সেই স্থির পানিতে আমরা যদি ঢেউ সৃষ্টি করতে চাই, তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে, কোনো একটি বস্তু দিয়ে পাত্রটির গায়ে যদি আমরা আঘাত করি, আঘাত করলে এখান থেকে একটা কম্পন সৃষ্টি হবে। এই যে আঘাত করলাম, সেই আঘাতটাকে আমরা বলবো কম্পন অথবা আলোড়ন। প্রথমেই তরঙ্গ সৃষ্টি করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পন অথবা আলোড়ন। এই কম্পনটা যখন সৃষ্টি হবে তখন এখান থেকে ছোট ছোট ঢেউ উৎপন্ন হবে এবং সেই ঢেউগুলো ধীরে ধীরে সামনের দিকে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার জন্য এখানে পানির প্রয়োজন। এই যে পানি, সেটাকে আমরা বলতে পারি মাধ্যম। আর মাধ্যমের মধ্য দিয়ে এগুলো সামনের দিকে অগ্রসর হবে। আর তৃতীয় যে বিষয়টি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে, একটা বিষয় খেয়াল করো, যে আমরা যে কোনো জিনিসের মধ্যে যখন কম্পন সৃষ্টি করি বা যে কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় নিয়ে যাই, তাহলে তার মধ্যে একটি শক্তি সঞ্চিত হয়। তো এখানে পানিটা স্থির অবস্থা ছিল, স্থির অবস্থা হচ্ছে পানির স্বাভাবিক অবস্থা। তো পানির মধ্যে আমরা একটু আলোড়ন সৃষ্টি করলাম, সেই আলোড়নের কারণে এখানে কিছু তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার কারণে তার মধ্যে একটি শক্তি সৃষ্টি হবে এবং সেই শক্তিটা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে। আমরা প্রায় সময় আমরা ঢেউয়ের শক্তি বিষয়টা আমরা বুঝি না, কিন্তু আমরা জানি সামুদ্রিক ঢেউ বা বিশেষ করে জলোচ্ছ্বাসের সময় যে ঢেউ হয়, সেই ঢেউগুলোর আঘাতে অনেক সময় নদীর পাড় ভেঙে যায় বা অনেক সময় মাছ ধরার নৌকা ট্রলারগুলো ডুবে যায়। ইত্যাদির কারণ হচ্ছে সমুদ্রের ঢেউয়ের আঘাতে। সুতরাং ঢেউয়ের মধ্যেও শক্তি আছে, সেজন্য আমরা এখান থেকে বলতে পারি এই ঢেউয়ের মাধ্যমে শক্তি সঞ্চালিত হবে। নাম্বার 3 অপশন হচ্ছে শক্তি সঞ্চালন করে। এই তিনটা বিষয় দ্বারাই একটা তরঙ্গকে ভালোভাবে বলা যায়। তারপর আরেকটি বিষয় আছে যেটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ঢেউয়ের মধ্য দিয়ে শক্তিগুলো সামনের দিকে যাবে, কিন্তু পানির কণাগুলো এক স্থানে থাকবে, অর্থাৎ মাধ্যমের কণার স্থানান্তর হয় না। এই কথাগুলো বইয়ে লেখা আছে, যার কারণে আমরা এই বিষয়গুলো আমরা দিলাম। সুতরাং এই চারটা বৈশিষ্ট্য থেকে আমরা একটি তরঙ্গকে সংজ্ঞায়িত করতে পারি, যে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যার কম্পন এবং আলোড়ন থাকতে হবে, মাধ্যম থাকতে হবে, শক্তি সঞ্চালন করেন এবং মাধ্যমের কণার স্থানান্তর হয় না।
তো এখান থেকে আমরা ফাইনালি সংজ্ঞায় আসি। তাহলে তরঙ্গের সংজ্ঞা কি হতে পারে? প্রথমে এই টপিক ছিল আমাদের, আজকে আলোচ্য টপিক ছিল তরঙ্গ কি। তো এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে কম্পন বা আলোড়ন মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালন করে, কিন্তু এই জায়গাটাকে আমরা আরেকটি লাইন দিতে পারি, কিন্তু মাধ্যমের কণাকে স্থানান্তরিত করে না, তাকে আমরা বলবো তরঙ্গ। এটা হচ্ছে তরঙ্গের সংজ্ঞা, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা অনেক সময় পরীক্ষায় 1 মার্কের প্রশ্ন হিসেবে, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এই হলো তরঙ্গ কি। আচ্ছা, তারপরে পরবর্তী টপিকের দিকে আমরা যাচ্ছি। সেই পরবর্তী টপিক হচ্ছে একটি তরঙ্গের কি কি বৈশিষ্ট্য থাকবে। তো যে বৈশিষ্ট্যগুলো থাকবে তার মধ্যে 4টা বৈশিষ্ট্য আমরা প্রথমে সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছি। একটি তরঙ্গ হতে গেলে তার অবশ্যই প্রথমে থাকতে হবে, তার মধ্যে কম্পন থাকতে হবে, কম্পন অথবা আলোড়ন থাকতে হবে, যেটা কিনা আমরা সংজ্ঞার মধ্যে বলেছি। দ্বিতীয়ত, একটি তরঙ্গ সৃষ্টি করতে হলে মাধ্যমের প্রয়োজন হবে। আবার মাধ্যম ছাড়াও তরঙ্গ সঞ্চালন করতে পারে, যে আমরা জানি যে তাড়িত চৌম্বকীয় তরঙ্গ নামে একটি তরঙ্গ আছে, যেটা মাধ্যম ছাড়াও সঞ্চালন করতে পারে। সেটা আমাদের পরবর্তীতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে বিস্তারিত আলোচনা হবে। তৃতীয়ত হচ্ছে, সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে শক্তি সঞ্চালন করে। চতুর্থত আমরা জেনেছি যে মাধ্যমের কণা স্থানান্তরিত হয় না। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তরঙ্গের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তরঙ্গের প্রতিফলন হয়। প্রতিফলন তোমরা জানো যে কোনো একটি তরঙ্গ যাত্রা করে দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার যদি ফিরে আসে, তখন এটাকে আমরা বলবো প্রতিফলন। আর প্রতিফলনের একটা শব্দ তরঙ্গের প্রতিফলনের একটা আদর্শ উদাহরণ হচ্ছে প্রতিধ্বনি। তোমরা অনেকেই প্রতিধ্বনি শুনে থাকবে, দূরবর্তী কোনো দেয়ালের সামনে থেকে চিৎকার করলে এটা আবার রিপিট হয়ে ফিরে আসে। তো প্রতিফলন হচ্ছে কোনো একটি তরঙ্গ একটি স্থান থেকে যাত্রা শুরু করে দূরে কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার যদি উৎসের কাছে ফিরে আসে, তাহলে মূল শব্দটার যেই রিপিট হয় বা পুনরাবৃত্তি হয়, সেটাকে আমরা বলবো প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি হচ্ছে তরঙ্গের প্রতিফলনের একটি পারফেক্ট এক্সাম্পল। এছাড়া তরঙ্গের আরো কিছু হয়, যেমন প্রতিসরণ হয়, মাধ্যমের ভিন্নতার কারণে তরঙ্গের বেগের পরিবর্তন, এটা হচ্ছে প্রতিসরণ। তা এছাড়া উপরিপাতন, তরঙ্গের উপরিপাতন হয়, একটি তরঙ্গ আরেকটি তরঙ্গের উপর আপতিত হলে তখন তীব্রতা বৃদ্ধি পায়। উপরিপাতনের মাধ্যমে সৃষ্টি হয় ব্যতিচার, তরঙ্গের ব্যতিচার হয়। সমাবর্তন মানে তোমরা বুঝো যে একটি তরঙ্গ চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, তাকে আমরা একমুখী করতে পারি, এটার নাম হচ্ছে শব্দের ব্যতিচার, সমাবর্তন। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন, ব্যতিচার, সমাবর্তন ইত্যাদি হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আমাদের দ্বিতীয় যে টপিকটা, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউতে এই সংক্রান্ত বিষয়গুলো আসে। তো এই টপিকটা আমরা এখন দেখলাম। পরবর্তীতে আমরা আসি তৃতীয় টপিকটা হচ্ছে তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ বলতে আমরা বুঝি যে তরঙ্গ যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সৃষ্টি হয়। যেমন আমরা একটু আগে দেখলাম যে পানির উপরিতলে আমরা যদি কোনো একটি বস্তুর সাহায্যে আমরা কম্পন সৃষ্টি করি বা আলোড়ন সৃষ্টি করি, সেখান থেকে ঢেউয়ের সৃষ্টি হয়। অথবা শব্দ, আমরা যখন কথা বলি আমাদের কম্পন হয়, সেই কম্পনের মাধ্যমে সেখান থেকে এক প্রকার তরঙ্গ উৎপন্ন হয়, সেটার নাম হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, সেটা শব্দ তরঙ্গ। তো আমরা ইত্যাদি যে সকল তরঙ্গ, তো যান্ত্রিক তরঙ্গের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা চলাচল করার জন্য এদের মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে যান্ত্রিক তরঙ্গের জন্য সবচেয়ে বিশেষ যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে মাধ্যমের প্রয়োজন। তার পরবর্তীতে দ্বিতীয় একটি তরঙ্গ আমরা জানি, সেটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব।
বিস্তারিত। এটা হচ্ছে এমন এক টাইপের তরঙ্গ যেটা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন আলো, সূর্য হতে যে আলোগুলো আসে পৃথিবীতে আসে, সেটা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াই চলতে পারে। এটা একটা বিশেষ কারণ হচ্ছে এই তরঙ্গটা একটি তরঙ্গ নয়, এখানে দুটি তরঙ্গ একসাথে জড়িত। অর্থাৎ একটি হচ্ছে তড়িৎ তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র হতে সৃষ্ট তড়িৎ তরঙ্গ বা তড়িৎ ক্ষেত্রের ফলে সৃষ্ট তরঙ্গ, আরেকটি হচ্ছে তার সাথে লম্বভাবে সৃষ্ট চৌম্বক তরঙ্গ। তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গ দুইটা পরস্পরকে ধরে সামনের দিকে অগ্রসর হয়। তাই তো চৌম্বক তরঙ্গের যে তত্ত্ব, এই তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েলের সর্বপ্রথম এটা সম্পর্কে ধারণা দেন। আমরা জানি যে কোনো তরঙ্গ সামনের দিকে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু এটা সামনের দিকে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। কারণ ম্যাক্সওয়েল বলেন যে এখানে তড়িৎ তরঙ্গ চৌম্বক তরঙ্গকে আঁকড়ে ধরে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এই তড়িৎ তরঙ্গ চুম্বক তরঙ্গকে পুনরুৎপাদন করতে পারে, সেজন্য এটা কিন্তু মাধ্যমের প্রয়োজন হয় না। আর সবশেষে আরেকটি তরঙ্গ আছে যেটা এখন আমাদের আলোচ্য বিষয় নয়, আমরা দ্বিতীয় পত্রে আলোচনা করব, সেটা হচ্ছে বস্তু তরঙ্গ। ডি ব্রগলি নামক একজন বিজ্ঞানী, তিনি এই তরঙ্গটি আবিষ্কার করেন। এই তরঙ্গটা হচ্ছে, উনি বলেন যে প্রতিটি কণা, যেমন ইলেকট্রন, প্রোটন, প্রতিটি কণার সাথেই একটি তরঙ্গ যুক্ত থাকে। আমরা জানি যে ক্ষুদ্র ইলেকট্রন বা প্রোটনের ন্যায় কণাগুলো, সেগুলো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে, কখনো কণার ন্যায় আচরণ করে। সেখান থেকে ওদেরকে বলা হয় বস্তু তরঙ্গ। এইটা হচ্ছে তরঙ্গের প্রধানত 3 প্রকার। আমাদের এই চ্যাপ্টারে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব যান্ত্রিক তরঙ্গ নিয়ে। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আসো দেখি তাহলে যান্ত্রিক তরঙ্গ কত প্রকার হতে পারে। যান্ত্রিক তরঙ্গকে আবার ভাগ করা হয়েছে যান্ত্রিক তরঙ্গ। কম্পনের দিকের উপর নির্ভর করে যান্ত্রিক তরঙ্গ 2 প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ, আর আরেকটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ। অনুদৈর্ঘ্য যে তরঙ্গগুলো, যেমন শব্দ যখন চলে, শব্দ তরঙ্গ তোমরা জানো যে এটা 22 স্তম্ভের কম্পনের মাধ্যমে সেটা সামনের দিকে অগ্রসর হয়। তো 22 স্তম্ভের কম্পন যখন হয়, আমরা যখন কথা বলি তখন আমাদের মুখ থেকে নিঃসৃত শব্দগুলো 22 স্তম্ভকে চাপ দিয়ে সংকুচিত করে আবার প্রসারিত হয়। এটা অনেকটা স্প্রিং এর মতো। একটা স্প্রিংকে যদি আমরা একটু টেনে ছেড়ে দিই, তাহলে এটা একটু সংকুচিত হয়, একটু প্রসারিত হয়। 22 স্তম্ভটা হচ্ছে এরকম স্প্রিং এর মতো। তো অল্প একটু স্থানে থাকবে, এখানে থাকবে প্রসারণ, তারপরে কিছু অংশ জুড়ে থাকবে সংকুচন, তারপরে আবার প্রসারণ, তারপরে আবার সংকুচন। এভাবে 22 স্তম্ভ পর্যায়ক্রমিকভাবে সংকুচিত এবং প্রসারিত হতে হতে তরঙ্গ শক্তিটাকে সামনের দিকে সঞ্চালিত করে। এ ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ। আচ্ছা, এটা বোঝার সুবিধা হচ্ছে যে দৈর্ঘ্য কথাটা আছে এখানের মধ্যে। দৈর্ঘ্য মানে হচ্ছে তাহলে এখানে যদি একটি তরঙ্গ যদি সামনের দিকে যায়, তাহলে এটাকে যদি আমি তরঙ্গের দৈর্ঘ্য বলি, তাহলে এটার কম্পনটা হচ্ছে তার দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর যদি কম্পন হয়, তাহলে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। কিন্তু বইয়ের ভাষায় আমরা যেভাবে বলবো যে একটি তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে, তাহলে এই দুইটি রেখা পরস্পর সমান্তরাল, এখানে তাহলে সমান্তরাল ভাবে যদি কম্পন হয়, এখান থেকে তাহলে সংজ্ঞা দিতে পারি যে তরঙ্গ তার সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে কম্পন দেয় তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা দুইটা উদাহরণ, একটা হচ্ছে শব্দ তরঙ্গ আর একটা হচ্ছে স্প্রিং এর তরঙ্গ। এই দুটো উদাহরণই আছে। আর অনুপ্রস্থ বা আর তরঙ্গটা হচ্ছে এমন, যেমন পানির ঢেউটা কেমন হয়, এরকম হয়। এখানে ঢেউটা সামনের দিকে অগ্রসর হয়, তাহলে এটা হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তার আড়াআড়ি কম্পন দিচ্ছে। তরঙ্গের প্রতিটি কণা উপর নিচ বরাবর কম্পন দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তরঙ্গ তার সঞ্চালনের দিকের সাথে সমকোণে, কারণ এটা হচ্ছে সমকোণ, এখানে হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি,
তাই সমকোণে মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে কম্পন। কম্পনটা হচ্ছে উপর নিচে, কিন্তু তরঙ্গটা অগ্রসর হচ্ছে সামনের দিকে, সুতরাং এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি যে তরঙ্গ তার সঞ্চালনের দিকের সাথে সমকোণে অগ্রসর হবে সেই তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা আর্ক তরঙ্গ। এটার উদাহরণ হচ্ছে যেমন পানির তরঙ্গ, পানির উপর যে তরঙ্গ সৃষ্টি হয় সেই তরঙ্গ। এছাড়া আলো, আলো এক প্রকার অনুপ্রস্থ তরঙ্গ আমরা বলতে পারি, এটার উদাহরণ আছে। তো এই হলো প্রধানত দিকের উপর নির্ভর করে, যে কম্পনের দিক, কম্পনের দিকের উপর নির্ভর করে ও যান্ত্রিক তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। আরও দুই ভাগে যান্ত্রিক তরঙ্গকে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটি তরঙ্গ অগ্রসর হচ্ছে কি হচ্ছে না, সামনের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, তরঙ্গের অগ্রসরতার উপর, অগ্রসরতার উপর নির্ভর করে তরঙ্গ দুই প্রকার হতে পারে। একটা হতে পারে স্থির তরঙ্গ, যে তরঙ্গ একটি নির্দিষ্ট স্থানের মধ্যে আবদ্ধ থাকে, সামনের দিকে যায় না। আর আরেকটি তরঙ্গ হচ্ছে অগ্রগামী তরঙ্গ, এটা সামনের দিকে চলতে থাকে। অগ্রগামী তরঙ্গ নিয়ে প্রথমে বলি। অগ্রগামী তরঙ্গটা হচ্ছে এমন একটি তরঙ্গ যেটা শুধু সামনের দিকে অগ্রসর হতে থাকে। যেমন আমরা যদি একটি রশি এর এক প্রান্তে হাত দিয়ে ধরে একটি ঢেউ সৃষ্টি করি, তাহলে সেই ঢেউটা তরঙ্গের মধ্য দিয়ে, রশির মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হতেই থাকবে। অথবা আমরা যদি কথা বলি, তখন আমাদের মুখ দিয়ে আমরা যে শব্দ নিঃসরণ করি, সেই শব্দটা সামনের দিকে যেতেই থাকে। এটা ফিরে আসে না, যদি কোথাও বাধা না পায় তাহলে এটা ফিরে আসে না। তাহলে যে তরঙ্গ শুধু সামনের দিকে অগ্রসর হতে থাকে একটি নির্দিষ্ট বেগে, সেই তরঙ্গকে আমরা বলবো অগ্রগামী তরঙ্গ। যেমন একটি রশির খোলা প্রান্ত, এক প্রান্তে ধরে ঢেউ সৃষ্টি করলে বা কম্পন সৃষ্টি করলে সেটা সামনের দিকে অগ্রসর থাকে। অথবা কেউ যদি কথা বলে তাহলে তার শব্দ তরঙ্গটি সামনের দিকে অগ্রসর হতে থাকে। স্থির তরঙ্গ হচ্ছে একটি নির্দিষ্ট স্থানের মধ্যে, আবদ্ধ স্থানের মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হয়। যেমন আমরা বলতে পারি যে একটি গিটারের মধ্যে তার থাকে, তারটি দুই প্রান্তে বাঁধা থাকে। এখন গিটারের তারে আমরা যদি টোকা দেই, তাহলে যে গিটারের তারের মধ্যে যে কম্পন সৃষ্টি হবে, সেই কম্পনটা নির্দিষ্ট স্থানের মধ্যে থাকবে। অথবা আমরা আরো একটা সহজ এক্সাম্পল দিতে পারি, যে একটি রশি তার দুই প্রান্তে বেঁধে এখন যদি এখানে কম্পন সৃষ্টি করা হয়, আলোড়ন সৃষ্টি করা হয়, তাহলে এখানে এক প্রকার তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গটা সামনের দিকে গিয়ে আবার পিছনের দিকে ফিরে আসবে, অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যেই আবদ্ধ থাকবে। তাহলে এই ধরনের তরঙ্গকে আমরা বলবো স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ নিয়ে আমাদের পরবর্তীতে অনেক আলোচনা আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা প্রথমে বলে দিছি। তারপর অগ্রগামী তরঙ্গ, এটার সমীকরণ এবং এটার সমীকরণ সংক্রান্ত আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা বেশি করে আলোচনা করব, তখন আমরা এগুলো বলতে পারবো। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশিমালা। আমরা জানি একটি তরঙ্গের অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, প্রথমে একটি তরঙ্গের চিত্র দেখা যাক। এটা হচ্ছে একটি তরঙ্গের চিত্র। তরঙ্গ এখান থেকে সৃষ্টি হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। প্রথমেই আমরা একটি পূর্ণ তরঙ্গ কাকে বলবো? একটি তরঙ্গ যে স্থান হতে সৃষ্টি হয়েছে আবার ওই স্থানে পৌঁছলে তখন তাকে আমরা বলবো একটি পূর্ণ তরঙ্গ। এখানে কিভাবে বুঝবো যে আমরা এক স্থান থেকে শুরু হয়ে আবার ওই স্থানে ফিরে এসেছে? আর এখানে আমরা দেখবো যে তরঙ্গটার দিক কোন দিকে। এখানে তরঙ্গের দিক হচ্ছে ঊর্ধ্বমুখী, এই বিন্দুতে এসে তরঙ্গের দিক হচ্ছে নিম্নমুখী, আর এই বিন্দুতে এসে ঊর্ধ্বমুখী। এখানে যদি আমি তরঙ্গের দিক দেখি তাহলে দিকটা হবে সমান্তরাল, এখানে যদি দিক দেখি তাহলে হবে সমান্তরাল। তার মানে দেখা যাচ্ছে এই পাঁচটা বিন্দুর মধ্যে এই দুইটা বিন্দু একই, অর্থাৎ সমদশা সম্পন্ন বিন্দু। সমদশা সম্পন্ন দুটি বিন্দুর মধ্যবর্তী যে তরঙ্গ সেটাই হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। তো একটি পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য।
তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে এক প্রকার দৈর্ঘ্যকে সবসময় মিটারে হিসাব করা হয়, তাহলে এটার একক হচ্ছে মিটার। ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা। এটার উচ্চারণটা হচ্ছে এরকম, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় পর্যায়কাল। কাল মানে হচ্ছে সময়, পর্যায়কাল এটা হচ্ছে তার সময়, সেজন্য এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার টি, টাইম। পর্যায়কাল একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো পর্যায়কাল। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেজন্য আমরা সব সময় পর্যায়কালের একক হিসেবে ব্যবহার করব সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখলাম, পর্যায়কাল দেখলাম, পূর্ণ তরঙ্গ দেখলাম। এখন আমরা দেখি যে কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্কের আরেকটা সহজ নাম হচ্ছে কম্পন সংখ্যা। অনেক বইয়ে কম্পন সংখ্যা ব্যবহার করা হতো আগে। এটার কম্পাঙ্ক বলা হয়, এটার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, অথবা অনেক সময় বলা হয় নাম্বার অফ ভাইব্রেশন। সেজন্য কোনো কোনো বইয়ে কম্পাঙ্ককে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়, কোনো কোনো বইয়ে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্কের ইংরেজি প্রতিশব্দ, আর কম্পন সংখ্যা যেটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশন, সেজন্য সেটাকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়। কম্পন সংখ্যা কি? যে কম্পন সংখ্যা বা কম্পাঙ্ক কি? একটি তরঙ্গ 1 সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে, অর্থাৎ এখান থেকে তরঙ্গটা সৃষ্টি হয়ে এখানে আসতে যদি 1 সেকেন্ড লাগে ফর এক্সাম্পল, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে 1। যদি এখান থেকে এখানে